প্রকৃতির বৈহী আবহাওয়ায় গাছগাছালি মেতে উঠেছে। বাতাসের তোপে উত্তর দিক দিয়ে প্রবাহিত হওয়া ধূলিঝড় সব কিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকানোর ফলে আকাশে আলোর রেখা ভেসে উঠেছে। কালবৈশাখীর মতোই মির্জা বাড়ির পরিবেশ কিছুটা থমথমে আর ভয়ঙ্কর। ডাইনিং টেবিলে বসে আছে ছোটরা আর বাড়ির পুরুষেরা। বাড়ির গৃহিণীরা তাদের খাবার পরিবেশন করছে। নূরজাহান বেগম কিছুটা অসুস্থ, তাই ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। রোজকার মতোই ঈশান এখানে অনুপস্থিত। কল্পনা মাহজাবিন স্বামীর পাতে খাবার বেড়ে দিচ্ছেন। আপনাকে কি আরও তরকারি দিব? আপনার পছন্দের চিংড়ি মাছও রেঁধেছি। না, প্রয়োজন নেই, সংক্ষিপ্ত করে জবাব দিয়ে আবার গম্ভীর মুখে খাওয়ায় মনোনিবেশ করেন। স্নিগ্ধা, তানভীর আর মাহিরও চুপচাপ খাবার খাচ্ছে। কেউ টু শব্দটি পর্যন্ত করছে না। কল্পনা মাহজাবিন এক পলক স্বামীর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। তার স্বামী আগে এমন গম্ভীর ছিল না। একটা ঝড় এসে সব কিছু তছনছ করে দিয়েছে। বাবা ছেলের সম্পর্কে দূরত্ব বেড়েছে শুধুমাত্র এই একটা লোকের জন্য। বন্ধু নামে পিছনে থেকে ছুরি মেরেছে। তিনি কখনো ক্ষমা করবেন না ওই লোকটাকে। টলমলে চোখজোড়া শাড়ির আঁচল দিয়ে মুছে ফেলেন। খেয়েই সবাই ডাইনিং রুমে আসবে। আমার দরকারি কথা আছে, গম্ভীর কণ্ঠে কথাগুলো বলে প্লেট ছেড়ে বেসিনের দিকে এগিয়ে যায়। বড়রা সম্মতি দিলেও ছোটরা চোখ কোনা করে চাওয়াচাই করছে। চোখে প্রশ্ন, তাদেরও কি ডেকেছে নাকি শুধু বড়তে? স্নিগ্ধা, তানভীর আর মাহিরের ফিসফিসানির মধ্যে শাফিন মির্জা আর সাদমান মির্জা উঠে চলে যান। কল্পনা মাহজাবিন সাইমা রান্নাঘরের দিকে যান। তানভীর ফিসফিস করে বলে, ভাই, মনে হচ্ছে রে বিশাল কিছু হবে। হ্যাঁ, মনে হচ্ছে ঈশান ভাইকে নিয়ে কিছু হবে। আমারও তাই মনে হচ্ছে রে, সিন্দুকের বাচ্চা। মাহির স্নিগ্ধাকে সিন্দুক বলতেই স্নিগ্ধা রেগে গিয়ে নিজের এঁটো হাত মাহিরের সাদা টি শার্টের উপর বসিয়ে দেয়। সাদা টি শার্টের বুকের দিকটায় হলুদ 5 আঙুলের ছাপ বসে আছে। মাহিরের মুখটা ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। রাগে কিরমিরিয়ে ওঠে। এটা কি করলি তুই? আমার নতুন শার্ট। আরে বড় ভাই, রাগ করো কেন? এটা নতুন ডিজাইন। খালি সাদা তো ভালো লাগে না, তাই ডিজাইন করে দিলাম। নিজের ছোট ছোট দাঁতগুলো বের করে স্নিগ্ধা বলদের মতো হেসে কথাগুলো বলে। তানভীর বাম হাতে মুখ চেপে ধরে রেখে হাসি আটকানোর জন্য। একটু 19-20 হলে স্নিগ্ধার ভাগের মার তার উপরে পড়বে। তুই এখন জরিমানা দিবি, নয়তো মেজো আব্বুর কাছে বিচার দিব। না না ভাই, বিচার দিও না। তুমি না আমার জানের ভাই, প্রাণের ভাই, মাহির ভাই। তুমি কিভাবে এরকম করবা বলো? আমি জরিমানা দিয়ে দিব। কত আর হবে জরিমানা? 250 টাকা। একটা টি শার্টই তো। মাহি দাঁত কিরমির করে বলে, 8,950 টাকা এটার দাম। আর তুই এটাকে 250 বানাই দিছিস। ভালোই ভালোই 9,000 টাকা দে। তুই নয়তো মেজো আব্বুর কাছে বিচার দিবি। আমি। স্নিগ্ধা পানি খেতে নিয়েছিল। দাম শুনে বিষম উঠে যায়। মাথায় বাড়ি দিতে দিতে মাহিরের দিকে অবাক নয়নে তাকিয়ে থাকে। তানভীর হাসি গিলে জিজ্ঞেস করে, 9,000 কেন? এটার দাম না 8,950 টাকা, 50 টাকা গাড়ি ভাড়া। হে ভাইয়া, বলেছিলাম কি তুমি টি শার্ট খুলে দাও, আমি হারপিক আর ছাই দিয়ে পরিষ্কার করে দিব, একদম চকচক করবে। তুমি চিন্তা করো না। অবিশ্বাসের কোনো প্রশ্নই আসে না, কারণ তুমি তো নিজেও জানো হারপিক এর চেয়ে কত গাঢ় হলুদ দাগও উঠিয়ে সাদা করে দেয়। সেখানে এই হলুদ দাগটা তো সামান্য। ছি! মুখের সামনে ভাতের লোকমাটা তুলেও আর খেলো না তানভীর। স্নিগ্ধার কথা শুনে ইয়াক ইয়াক করতে করতে চলে যায়। মাহিরের দিকে তাকাতেই খেয়ে ফেলা
দৃষ্টি দিয়ে সেও প্রস্থান করে। স্নিগ্ধা পেট চেপে ধরে হাসতে থাকে। ড্রয়িং রুমে উত্তেজনা মূর্খ পরিবেশ, সকলের মধ্যেই কৌতূহল আর চিন্তার ছাপ লক্ষণীয়। সাদমান মির্জা আর শাফিন মির্জা চিন্তিত বদনে একপাশে বসে আছে। আমি ঠিক করেছি ঈশানের বিয়ে দিব। পিনপিন নীরবতার মধ্যে জুবাইরের মির্জার কথাটা সবার কানে বারবার প্রতিধ্বনি হতে থাকে। চকিত দৃষ্টিতে তড়িৎ থেকে ঘুরে তাকায় জুবাইরের মির্জার দিকে। স্নিগ্ধা, তানভীর আর মাহিরও অবুঝের মতো তাকিয়ে থাকে জুবাইর মির্জার দিকে। কাউকে কিছু বলতে না দেখে জুবাইর মির্জা সকলের দৃষ্টিপাত করে জিজ্ঞেস করে, তোমরা কি খুশি হওনি? একটু থেমে আবার বলে, আমি ঈশানের বিয়ে ঠিক করেছি আমার এক বিজনেসম্যান পার্টনারের সাথে। ভার্সিটিতেও তার শেয়ার আছে। খুবই ভালো মানুষ সে। আশা করি তার মেয়েও তার মতোই ভালো হবে। তাছাড়া আমি নিজেও দেখেছি মেয়েটা কত ভালো। আমাকে দেখলেই সালাম দেয়, খবরাখবর নেয়। চেনা জানার মধ্যে তার উপর আবার আমাদের সাথে একদম পারফেক্ট। শাফিন মির্জা ফটফট জিজ্ঞেস করে, ভাইয়া যদি ঈশানের পছন্দ থাকে? হ্যাঁ, ও নাকি মারিয়াকে পছন্দ করে। আর অন্য কাউকে পছন্দ থাকলে দেখব, যদি আমাদের সাথে মিলে তাহলে ঠিক আছে, আর না মিললে আমার পছন্দ করা মেয়েকেই বিয়ে করতে হবে, এটাই ফাইনাল। আমার একটা প্রেস্টিজ আছে, কোনো যেন তেন মেয়ে এই বাড়ির বউ হতে পারবে না। কল্পনা মাহজাবিনের মুখে তাচ্ছিল্যের হাসি। এতক্ষণ মুখে যেই হাসি খুশি ভাবটা ছিল, জুবাইর মির্জার কথা শুনে মুহূর্তেই তা উড়ে গিয়ে ভর করে মলিনতা। শাফিন মির্জা আর সাদমান মির্জাও ক্লান্ত মুখে বসে আছে। কল্পনা মাহজাবিন প্রশ্ন করে, মেয়েটা কি মারিয়া? হ্যাঁ, মেয়েটা অনেক ভালো, ঈশানের সাথে মানাবে। তাছাড়া ভার্সিটিতে শুনেছি এদের নাকি প্রেম সম্পর্ক, তাই মনে হয় না ঈশান এ বিষয়ে আপত্তি করবে। কল্পনা মাহজাবিন মনে মনে আড়ষ্ট হলেও কিছু প্রকাশ করলেন না। সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করেন, আপনি কি শিওর ওই মেয়েটার সাথে ঈশান সম্পর্কে আছে? হ্যাঁ, তাছাড়া মারিয়া আমাকে বলেছে ঈশান নাকি লজ্জায় বলতে পারছে না, তাই মারিয়া আমাকে বলেছে। আর বলেছে এই বিষয়ে ঈশানকে না জানাতে ও সারপ্রাইজ দেবে। তাই আমিও এই খুশি খবরটা ঈশান একদম বিয়ের দিন জানুক। যা ভালো মন চায় করেন, তবে বেশি ভালো করতে গিয়ে আবার খারাপ করে ফেলেন না। কল্পনা মাহজাবিন আর দাঁড়ায় না, দ্রুত পায়ে চলে যান। আড়াল থেকে স্নিগ্ধা ফিসফিস করে বলে, গেল গেল, এবারেও বোধহয় ঈশান ভাইয়া আর মেজো চাচুর সম্পর্ক খারাপ হবে আরও। তানভীর আর মাহির দুজনে গভীর নিঃশ্বাস ফেলে বলে, তুই চুপ থাক। তুই কি সব জেনে বসে আছিস? এই ঝড়ের মধ্যেই ফ্লোরে মাথা ঠেকিয়ে খাটের উপর দুপা তুলে আরামে ফ্রি ফায়ার খেলছে কিয়ান। কানে হেডফোন গুজে রাখা, ভয়ঙ্কর রকমের মনোযোগ দিয়ে একটানে গেম খেলছে। তার কারণ তামিমের সাথে বাজি লেগেছে। কিয়ান খুবই মনোযোগ দিয়ে তামিমকে হারানোর চেষ্টা করছে। 9 নাম্বার রাউন্ড চলছে। 4 ম্যাচ সে জিতেছে আর 4টা তামিম জিতেছে। দুজনের সমান সমান পয়েন্ট। কিয়ান যখনই শ্যুট করবে তখনই আচমকা ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে যায়। গেমের মধ্যে হঠাৎ এমন হয় মেজাজ তুষ্টে উঠে যায়, লাফ দিয়ে উঠে বসে। পাশে একটা বাটিতে চাল দেখতে পায়, অমনি তার সব রাগ গড়ে গিয়ে পানি হয়ে যায়। ফোনটা আছাড় মেরে বিছানার উপর ফেলে মেঝেতে গোল হয়ে বসে আছে চালের বাটি নিয়ে। মনে সুখে এক মুঠো চাল নিয়ে মুখে পুরে। তখন চুরি করে রান্নাঘর থেকে এনেছিল খাওয়ার জন্য, কিন্তু গেমের তালে ভুলেই গিয়েছিল। ছেলেরা হয় সিগারেট পাগল আর নয়তো বিয়ের পাগল, তবে কিয়ান এর চেয়ে ব্যতিক্রম। চালের পাগল সে। ঈশান যতটা সিগারেট আসক্ত, কিয়ান তার চেয়ে বেশি চাউলের প্রতি আসক্ত। তার প্যান্টের পকেটে হাত দিলে আর কিছু পাওয়া না গেলেও চাল পাওয়া যাবে, এতে সন্দেহ নেই। জামিলা খান তার জন্য চালের কোটায় তালা মেরে রাখে, কিন্তু কিয়ান তো কিয়ানি, বন্ধুদের কাছ থেকে কম পচানি খায়নি, এজন্য তাও ছাড়তে পারেনি।
একবার কলেজের ক্লাসের সময় বসে বসে আরামে চাল খাচ্ছিল সে, আর তখনই স্যার এসে তাকে ধরে ফেলে। তার ব্যাগের টিফিন বক্সে চাল পেয়ে স্যারের যে কী রাগ! পুরো ক্লাস হেসেছিল চাল খেতে দেখে, তবুও কিয়ান ছিল নির্বিকার। এই চাল তার জানপ্রাণ, তার প্রথম ভালোবাসা, প্রথম বউ। একে কি ছাড়া যায়? বেলকনিতে ডিভানের উপর বসে কিয়ান বৃষ্টি বিলাস করছে, চাল খেতে খেতে মুখে তার মিষ্টি হাসি। তার আনন্দে ব্যাঘাত ঘটিয়ে মুখে শয়তানে হাসি নিয়ে রুমে প্রবেশ করে মিষ্টি। মিষ্টিকে দেখে কিয়ান চালের প্লেট লুকিয়ে ফেলে। আরে ভাইয়া যে, কী খবর? কী জন্য আসছিস সেটা বল। গলা কেশে পরিষ্কার করে নেয় মিষ্টি। তোমার বন্ধুরা এখন আর বাড়িতে আসে না দেখি। কিয়ান ভ্রু উঁচু করে সরু চোখে তাকিয়ে প্রশ্ন করে, বন্ধুরা নাকি শুধু শ্রাবণ? মিষ্টি থতমতো খায়, তবে সেটা প্রকাশ না করে জিজ্ঞেস করে, ও ওই গুমরামুখ তাহলে শ্রাবণ? আচ্ছা বাদ দাও, ওই প্যাচের খবর দিয়ে আমি কি করব? সেটার জন্যই তো আসছিল। মিষ্টি এবার খুক খুক করে কাশতে থাকে, দাপট দেখিয়ে জোর গলায় বলে, আমি মোটেও সেজন্য আসি নাই। তাহলে কেন এসেছিস? ঘুরতে যেতে। ফোট করে উত্তর দেয় মিষ্টি। আচ্ছা, এ ঝড়ের রাতে তুই ঘুরতে যেতে চাস? বাহ বাহ, চমৎকার। তা কোথায় যাবি? তোর জন্য কে দোকান খোলা রেখেছে? মিষ্টি রেগে বাইরে যেতে যেতে বলে, ধুর ভাই, কী জন্য আসলাম, কি হলো? এরপর চেঁচিয়ে বলে, দেখিস তোর বউ তোরে 3 বেলা পিটাবে চাল খাওয়ার জন্য, তোরে পাত্তাও দিবে না তোর বউ। আহ, কেন শ্রাবণ বুঝি তোকে পাত্তা দেয় না? কিয়ান হাসতে হাসতে জিজ্ঞেস করে, ভাইয়া? কি ভাইয়া? তোর মাথা ধ্যাত মুডটাই খারাপ করে দিছে। মিষ্টি যেতে কিয়ান হো হো করে হেসে ওঠে। ইসমি তার বাবার রুমের সামনে দাঁড়িয়ে আছে, মনে বহু প্রশ্ন থাকলেও তা গিলে নিল। জিমিকে নিয়ে হাসপাতাল থেকে ফিরেছে কিছুক্ষণ হলো, তাদের বাড়িতেই নিয়ে এসেছে। অসুস্থ অবস্থায় সেখানে যেতে দেয়নি। জিমি এখন ঘুমাচ্ছে। ইসমি দরজায় কর্নারে, বাবা আসবো? আরে ইসমি মা, আসো আসো। ইসমি ভিতরে প্রবেশ করে খাটের উপর বসে। তার মা জিমির কাছে আসে এখন। ইসমি জিজ্ঞেস করে, ডেকেছিলে কেন? জহুরুল ইসলাম জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করে, জিমির মা কেমন আছে এখন? তোমাদের কি ভার্সিটিতে সমস্যা হচ্ছে? মেয়েটাকে কত বললাম আমাদের এখানে থাকতে, কিন্তু শুনলে না। দীর্ঘশ্বাস ছাড়েন তিনি। ইসমিও মাথা নিচু করে ফেলে। জিমিকে তো তারা ভালোভাবেই চিনে। সে তার জেদ আর আত্মসম্মানে কতটা অটল তা তো তারা ভালোভাবেই জানে। বাবা, তুমি তো ওকে চেনোই, সেজন্যই তো ভয় লাগে। থেমে আবার জিজ্ঞেস করে, আচ্ছা শুনলাম তুমি নাকি ভার্সিটিতে গরিব সেজে যাচ্ছ, ব্যাপার কি? ইসমি কাচুমাচু করে, আসলে বাবা, আমি সাধারণত মানুষের মতো চলাফেরা করতে পছন্দ করি, আর আর তেমনভাবেই ভার্সিটিতে যাই, কিন্তু সেখানে সব হাই ক্লাস মানুষ এটাকেই গরিব ভেবে নেয়। এতে আমার কি দোষ? 3 পিস পরলে, নিচু জুতা পরলে, চুলগুলো বেনি করলে মানুষ গরিব, আর এসব ওয়েস্টার্ন পরলে বড়লোক? আমি তাহলে গরিবই ঠিক আছি। আচ্ছা বুঝেছি, তোমার যেভাবে ভালো লাগে সেভাবেই যেও। আমি জানি আমার 2 মেয়ে কখনোই এমন কাজ করবে না যাতে আমার নাক কাটা যায়। তুমি নিশ্চিন্তে থাকো বাবা। জহিরুল ইসলামের মুখে তৃপ্তির হাসি। জিমিকেও সে নিজের মেয়ের মতোই ভালোবাসে। তো শুনো, তুমি তো ড্রাইভিং শিখতে চেয়েছিলে, আমি ওখানে কথা বলে সব কিছু ঠিক করেছি, এখন শুধু তোমার সিগনেচার হলেই হবে। ওহ আচ্ছা, কোথায় লাগবে দেও, করে দিচ্ছি। এই যে এখানে। জহিরুল ইসলাম পেপার এগিয়ে দেয়। ইসমি এক পলক পেপারে চোখ বুলিয়ে সাইন করে দেয়। আমি ভেবেছিলাম জিমিও হয়তো ভর্তি হবে। দীর্ঘশ্বাস ফেলে বলেন জহিরুল ইসলাম। ও রাজি হয়নি, আমিও চেয়েছিলাম। দুজনেই দীর্ঘশ্বাস ফেলে। ভোর 5টা, ফজরের আজানের কিছুক্ষণ পরে এসএল টিমের ব্রিফিং রুমে জরুরি তলবে সকলকে ডেকে এনেছে লিডার নীরা। সূর্যের দেখা এখনই মেলেনি পূর্ব আকাশে। মোরগ আর কোকিলের মিষ্টি সুর ভেসে আসছে। মধ্যবিত্ত পরিবারের যান্ত্রিক নিয়মে চলা মানুষগুলো নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। সবজিওয়ালা ভ্যানের
ক্রিং ক্রিং শব্দের সকলের আকর্ষণ কেড়ে নিচ্ছে। দূরে টঙের দোকানে বসে আড্ডা দিচ্ছে কিছু মধ্যবয়স্ক লোক। তাদের পরনে পাঞ্জাবি, হয়তো নামাজ থেকে ফিরছিল। বড় বড় ট্রাকগুলো সকালের ফাঁকা রাস্তায় নির্বিঘ্নে গাড়ি চালাচ্ছে। লম্বা টেবিলের উপর কফির কাপ, ল্যাপটপ, ফাইল পড়ে আছে। নীরা নিজের ওভারকোটের কলার ঠিক করে একবার টাইম দেখে নিল। সামনে একটা আর্টিকেল পড়ে আছে, যেটাই তাদের এত সকলের মিটিংয়ের কারণ। সকলের চোখে মুখে চিন্তার ছাপ, উদ্বেগে সবাই চুপ করে আছে। কো-লিডার সারা উঠে দাঁড়িয়ে নীরার অনুমতি নিয়ে বলতে শুরু করে, ম্যাম, একটা গোপন তথ্য পাওয়া গেছে। ড্রাগ লিডারদের বা মেয়েদের পাচারকারী সকলকে, মানে যারা ব্ল্যাক হোল এর থেকে কেনাবেচা করে, তাদের একটা বিশেষ ট্যাটু থাকে। বলতে গেলে সেটাই প্রবেশ করার চাবিকাঠি। ওদের সাথে দেওয়া কথা না রাখতে পারলে তাকে ধরেও একটা ট্যাটু করে দেওয়া হয়, আর এই ট্যাটুর মানে তাকে আরেকবার সুযোগ দেওয়া হয়েছে এবং তার উপরে সবসময় নজর থাকবে। তাই জীবন বাঁচাতে মাল তাদের দিতেই হবে। লীরা গভীর ভাবনায় নিমগ্ন। নিহাত এবার উঠে দাঁড়ায়, ঘড়িটার ফিতা ঠিক করে বলতে থাকে, ম্যাম, আরেকটা বিস্ময়কর খবর আছে। বলো। ম্যাম, আজকে কক্সবাজারের যে মেয়েগুলোর পাচারের কথা ছিল, আমাদের টিম যাওয়ার আগেই কেউ ওদের উদ্ধার করে ফেলেছে। আমাদের টিম গিয়ে শুধু দেখতে পায় বোটটা ডুবে গেছে। দূর থেকে দেখলে মনে হবে এমনি, কিন্তু ওটা কেউ ডুবিয়েছে। পানির নিচে দড়ি পাওয়া গেছে বিশাল। আমার মনে হয় বোটটা কোনো শক্ত কিছু নিচের দিকে টেনেছে যাতে না ভাসতে পারে। এমনকি ইঞ্জিন নষ্ট করে দেওয়া হয়েছে। সারা বিস্ময় কণ্ঠে বলে, এই আবার কে? সারা লীরা ধমকে ওঠে, সরি ম্যাম, নিহাত আর তিয়াস, তোমরা দুজনে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দাও এখনই। পুলিশ কিছু জানার আগেই বোট উদ্ধার করো। ওকে ম্যাম, পরবর্তী পদক্ষেপ জানিয়ে দেওয়া হবে আজকে রাত 9টার মিটিংয়ে। সারা টাইমলি আসবে। তুমি স্কেচের ব্যাপারটা দেখবে। রাতের মিটিংয়ে নিহাত আর তিয়াস তোমাদের থাকতে হবে না। ওকে ম্যাম। সারা, তুমি এখন নর্থ সাউথের আর্টিকেল তৈরি করো। ওকে ম্যাম। ঈশান জগিংয়ে বের হয়েছে। পরনে তার হাতাকাটা গেঞ্জি আর শর্টস। হাতের ম্যাসেলগুলি স্পষ্টভাবে দৃশ্যমান। কপাল বেয়ে ঘাম ঝরছে। পায়ে কালো স্টিকার। শর্টস আর গেঞ্জিও কালো। ঈশান দৌড়াতে দৌড়াতে মাথায় কালো ক্যাপটা ঠিক করে নেয়। ঘামে জামা কাপড় শরীরের সাথে লেপ্টে থাকলে মুখে কোনো ক্লান্তির ভাবা নেই। আশেপাশে অনেকে অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছে তাকে। ঈশান প্রায় 2 কিলোমিটার দৌড়ে একটা গাছের নিচে দাঁড়ায়। মেসেজের টুংটাং শব্দ হতেই শর্টসের পকেটে থেকে ফোন বের করে দেখে পাগলা গারদ। লেখা গ্রুপের একের পর এক মেসেজে বললে ভুল হবে, রীতিমতো ঝগড়া শুরু করে দিয়েছে। রিহান আর কিয়ান ঝগড়া লেগেছে। ঈশান অনীহা নিয়েই ফোনটা আবার পকেটে রেখে দেয়। মেসেজের শব্দ জোরালো হতেই ফোন সাইলেন্ট করে আবার দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ এলিয়েন দেখার মতো চমকে গিয়ে থেমে যায় ঈশান। তার দৃষ্টি এমন যেন অবাস্তব কিছু দেখে ফেলেছে। ঈশান চমকে একপাশে সরে দাঁড়ায় চুপ করে। প্রায় 15 মিনিট চুপ করে থেকে পুনরায় দৌড়াতে শুরু করে।